একদম পুরোপুরি নেচারের মধ্যে আছি। ডেন্স ফরেস্ট চারিদিকে, একদম পুরো ঘন জঙ্গল। এমনকি অনেক জায়গায় দেখলাম লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। আমরা এখানে একটু ছোট্ট ব্রেক নিচ্ছি, বিকজ এরপরে যেটা শুনলাম গাড়ি থেকে বেরিয়ে ব্লক করাটা একটু রিস্কি। প্রচণ্ড ডেন্স ফরেস্টের ভেতর দিক দিয়ে আমরা যাব। মেড ইন ভুটান। সো গাইস, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জলঢাকা নদীর পাশে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ কি কারেন্ট, এটা হলো জলঢাকা নদী। জাস্ট একটু আগে গেলে আমরা পৌঁছে যাব বিন্দুতে, যেখানে রয়েছে ইন্দো ভুটান বর্ডার। আর সেখানে কিন্তু একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ব্যারেজও রয়েছে। চারিদিকে সেই বড় বড় পাথরের চাই পড়ে রয়েছে, মাঝখান দিয়ে সেই পাহাড়ি নদী। সো গাইস, আজকের ব্লগটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুর হতে চলেছে, তাও আবার ডে ট্রিপ। আজকের ব্লগে তোমাদের নিয়ে যাব শিলিগুড়ি থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত ডুয়ার্সের এক শেষ সীমানায়, ইন্দো ভুটান বর্ডারে। পাহাড়ি জলঢাকা নদীর কোলে একটি অপূর্ব নর্থ বেঙ্গলের ডুয়ার্সের ছোট্ট গ্রামে, যার নাম হলো বিন্দু। যেখানে গেলে দেখতে পারবে ভুটানের পাহাড়, ভারতের অরণ্য আর নদীর এক অদ্ভুত মিলন। এখানেই রয়েছে জলঢাকা হাইডেল পাওয়ার প্রজেক্টের ব্যারেজ। তারই সাথে শপিং করার সুযোগ পেলাম আন্তর্জাতিক বর্ডারে অবস্থিত ভুটানের এক ছোট্ট মার্কেটে। আবার ঝালং বিন্দুর রাস্তায় দেখা মিলল একটা বিশাল বড় কালো রঙের পাথরের, যার আদল কিন্তু একদম আপেলের মতন। কাজেই তার নামও হয়ে উঠেছে অ্যাপেল রক। তারই সাথে ফেরার সময় গা ছমছম করা অন্ধকারে চাপড়ামারি ফরেস্টে দেখা মিলল চন্দ্রিমা রাতের আকাশে এক ময়ূরের। ডুয়ার্সে সেই জঙ্গল হাইওয়ে যেমন মন কেড়েছিল, তেমনই সুন্দর ছিল রাস্তার থেকে গৈরিবাংশের ভিউ পয়েন্ট। এই ভ্লগের সমস্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে ঝালং ও বিন্দু ডে ট্যুরের। সো ভ্লগটা পুরোটা দেখো, আর যদি আমার কন্টেন্ট তোমার ভালো লাগে গাইস, একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। সো গাইস, আবার কিন্তু চেক ইন করে দিয়েছি আমার হোম টাউন শিলিগুড়িতে। পাহাড়ের পর্ব মিটিয়ে আজকে হলো অরণ্যের খেলা। আমরা আজকে যাচ্ছি সেই নর্থ বেঙ্গলের চেনা পরিচিত, খুবই ফেমাস, খুবই সুন্দর ডুয়ার্সে। হ্যাঁ, তোমাদের নিয়ে যাব ইন্দো ভুটান বর্ডারে। এই মুহূর্তে বাজে সকাল 10টা। আমরা স্টার্ট দিচ্ছি শিলিগুড়ি থেকে। এটা একটা ছোট্ট ডে ট্যুর। আজকে আমরা ইন্দো ভুটান বর্ডারে গিয়ে তোমাদের একটা সুন্দর জায়গা দেখাবো। জায়গাটা সম্বন্ধে তোমরা অলরেডি জেনে গেছো, বিন্দু, ঝালং। তারপর ফিরে আসবো শিলিগুড়িতে। সো সঙ্গে থেকেও সাপোর্ট করো। হ্যালো গাইস, শিলিগুড়ি শহর পার করতেই আবার চলে এলাম গাজলডোবার সেই চেনা পরিচিত রাস্তাতে। আবার চলে এলো রাস্তার বাধারে তিস্তার সেই ক্যানেল। আমরা বহুবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি এবং তোমাদের দেখিয়েছি ডুয়ার্সের এবং আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন উল্লেখযোগ্য জায়গা। আজ আমরা যাচ্ছি ইন্দো ভুটান বর্ডারে। কাজেই শর্টেস্ট রুট এই গাজলডোবার রাস্তা দিয়েই। যদিও এবার দেখছি ক্যানেলের জলের লেভেল কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে। খানিকক্ষণ যাওয়ার পর চলে এলো সেই বৈকুণ্ঠপুর ফরেস্টের ডেন্স জঙ্গল। সেই জঙ্গল হাইওয়ের মাঝখান দিয়েই আমরা সোজা চলতে থাকলাম গাজলডোবা ড্যামের দিকে। শিলিগুড়ি শহর থেকে ঝালং বা বিন্দু যাওয়ার জন্য এই রাস্তায় কিন্তু সবচেয়ে শর্টেস্ট এবং আইডিয়াল। এই রাস্তা দিয়ে গেলে তোমাদের টোটাল সময় লাগবে প্রায় 3.25 ঘন্টা, আর ডিস্টেন্স মাত্র 104 কিলোমিটার। আমি কিন্তু শিলিগুড়ি শহর থেকে আজ এই জার্নি শুরু করেছি বিন্দুর জন্য। বাট তোমরা যদি কলকাতা থেকে এসে থাকো, আমি বলবো সবচেয়ে বেস্ট অপশন হবে তোমরা এমন কোনো ট্রেন ধরো যেটা ডিরেক্টলি তোমাদেরকে ডুয়ার্সে নিয়ে আসবে, যেরকম কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তারপর তোমরা মালবাজারে নেমে সেখান থেকে কিন্তু ইজিলি গাড়ি পেয়ে যাবে ডুয়ার্সের এই জায়গাগুলো ঘোরবার জন্য। অ্যান্ড স্পেশালি দেয়ার আর ডেডিকেটেড বাসেস। এখানে কিন্তু 2-3টে বাসও চলে, যেটা তোমাদেরকে মালবাজার থেকে ডিরেক্টলি নিয়ে আসবে ঝালং কিংবা বিন্দুতে। এই মুহূর্তে আমরা ক্রস করছি সিডনি হারবার ব্রিজ লাইট, মানে গাজলডোবা ব্যারেজ একদমই সামনে। এই ব্রিজ হওয়ার পর কিন্তু এখানে পর্যটন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। লোকে এসে এখানে ফটো তোলে, রিলস বানায়, আর খুবই সুন্দর এই নতুন যে ব্রিজটা করা হয়েছে তিস্তার ক্যানেলের ওপর। আর এই দেখো, এবার কিন্তু উঠে পড়লাম সেই তিস্তা ব্যারেজের ওপর। এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছি তখন কিন্তু পুজোর প্রায় 1 মাস হয়ে গেছে। আর এবার দুর্গাপুজোর ঠিক পরে তোমরা সবাই জানো উত্তরবঙ্গের কি ভয়াবহ অবস্থা হয়েছিল বন্যার জন্যে। অ্যান্ড আমি সেই সময় বন্ধুদের সাথে এই তিস্তা ব্যারেজে ঘুরতে এসেছিলাম। অ্যান্ড তুমি বিশ্বাস করতে পারবে না সেই সময় তিস্তা নদীতে কি ডেঞ্জারাস কারেন্ট ছিল ঠিক এই ব্যারেজে। আর গাজলডোবা ড্যাম পার করে সেই ডুয়ার্সের জঙ্গলের খানিকটা প্যাচ পার করার পর
আমরা কিন্তু ফাইনালি চলে এলাম একটা মফস্বল জায়গাতে। সামনে সাইনবোর্ডও দেখতে পেলাম এখান থেকে মালবাজার মাত্র 26 কিলোমিটার, সেবক 60 কিলোমিটার, আর সেবক দিয়ে শিলিগুড়ি গেলে 79 কিলোমিটার্স। মানে বলতে পারো আমরা অলমোস্ট দাঁড়িয়ে আছি একদম অরণ্যের রাজ্যের প্রবেশদ্বারে। খানিকক্ষণ যাওয়ার পর চলে এলাম ডুয়ার্সের সেই নতুন ফ্লাইওভারের ওপরে। অ্যান্ড এবার তোমাদের অফিসিয়ালি বলতে পারি আমরা কিন্তু আজকের এই অরণ্যের অ্যাডভেঞ্চার শুরু করে দিয়েছি। ফ্লাইওভার থেকে নামতেই সেই ঘন সবুজ জঙ্গল দুধারে, আর এই জঙ্গলেই তুমি পেয়ে যাবে অফুরন্ত ময়ূর, হাতি, এমনকি লেপার্ড। লাটাগুড়ির সেই সুন্দর অপূর্ব সবুজ ঘন জঙ্গল পার করে আমরা কিন্তু ফাইনালি পৌঁছলাম একটু গ্যাঞ্জাম এলাকাতে। লেখাও ছিল চালসা। আর এই চালসার মোড় কিন্তু ফ্রম দি ট্যুরিজম পয়েন্ট অফ ভিউ প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিকজ তুমি চালসা মোড়ের থেকেই পেয়ে যাবে বিভিন্ন ডুয়ার্সের উল্লেখযোগ্য জায়গায় যাওয়ার জন্য শেয়ার গাড়ি। আমরা চালসা মোড়ের থেকে ডান দিক নেব, কেননা আমরা এই মুহূর্তে যাব একদম ন্যাশনাল হাইওয়ে ধরে চাপড়ামারি ফরেস্টের দিকে। খানিকক্ষণ আসার পর পৌঁছে গেলাম খুনিয়া মোড়ে। এখান থেকে আমরা বাঁ হাতে ঘুরে গেলাম, অ্যান্ড সামনেই ছিল একটা সাইনবোর্ড, সেখানে লেখা ছিল চাপড়ামারি ফরেস্ট এখান থেকে মাত্র 3 কিলোমিটার। আর পাশে দেখতে পেলাম ঝালং মাত্র 24 কিলোমিটার, আর বিন্দু 32 কিলোমিটার্স। মানে বলতে পারো অলমোস্ট আমরা খুবই কাছাকাছি পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যের। সেই রাস্তা দিয়ে খানিকক্ষণ যাওয়ার পর ঢুকে পড়লাম একটা ডেন্স ফরেস্টের ভেতর, ডেন্স চাপড়ামারি ফরেস্ট। আর ডান হাতে দেখতে পেলাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেইন এন্ট্রেন্স। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি is a 960 hectare sanctuary in the Duars region of West Bengal, known for its elephant population. এবং এই যে গরুমারা ন্যাশনাল পার্ক, যেটা আমরা কিছুক্ষণ আগে পার করে এসেছি, এবং এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই দুটো কিন্তু বলতে পারো একদমই পাশাপাশি, শুধু সেপারেটেড বাই মূর্তি রিভার। এই ডুয়ার্সের ওয়ান অফ দি মোস্ট ফেমাস রিভার মূর্তি নদী। দ্য স্যাংচুয়ারি ইজ হোম টু ডাইভার্স ওয়াইল্ড লাইফ including Indian bison, deer, leopards and variety of birds. তুমি যদি এখানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করতে চাও, আমি বলবো এখানে এসে তোমরা ফরেস্ট বাংলো বুক করতে পারো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে, এবং তারপর একদিন স্টে করে তোমরা কিন্তু এই ওয়াইল্ড লাইফ সাফারিও করতে পারো। সো গাইস, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা খুনিয়া মোড় ক্রস করে একদম জঙ্গলের ভেতরে। আমার ওপরে সেই ডেন্স ফরেস্ট, ওপরে ইন দ্য সেন্স সমস্ত পাতাগুলো দেখা যাচ্ছে গাছের, সমস্ত পুরনো পুরনো ডুয়ার্সের সেই ঘন জঙ্গল। এখান থেকে আর মোটামুটি অ্যারাউন্ড 1 আওয়ার আরও লাগবে আমাদের পৌঁছতে টুয়ার্ডস আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে, সেটা হচ্ছে বিন্দু। আমরা এখানে একটু ছোট্ট ব্রেক নিচ্ছি, বিকজ এরপরে যেটা শুনলাম গাড়ি থেকে বেরিয়ে ব্লক করাটা একটু রিস্কি, প্রচণ্ড ডেন্স ফরেস্টের ভেতর দিক দিয়ে আমরা যাব। সো ওয়েদারটা একটু একটু এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে শহরের সেই তাপের থেকে একটু কম, একদম পুরোপুরি নেচারের মধ্যে আছি। ডেন্স ফরেস্ট চারিদিকে, একদম পুরো ঘন জঙ্গল, এমনকি অনেক জায়গায় দেখলাম লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। সো ঘড়িতে বাজে এখন দুপুর 12টা, আমরা কিন্তু অলমোস্ট 60 to 70% কভার করে ফেলেছি আজকের এই ছোট্ট ডে ট্যুর ফ্রম শিলিগুড়ি টুয়ার্ডস ঝালং বিন্দু। ফরেস্টে আসেই না যেন এখানকার এই পিস, এখানকার এই নিস্তব্ধতা আমাকে সবসময় ইন্সপায়ার করে। মানে কলকাতা সেই জামজট থেকে একটা মেট্রো শহরের থেকে চলে এসেছি একদম সেই নেচারের মধ্যে, ফরেস্টের মধ্যে। চারিদিকে পড়ে আছে সেই শুকনো পাতা ফরেস্টের, একটা নিরিবিলি পরিবেশ, একদম শান্ত। মানে আমার কথা ছাড়া চারিদিকে যেন আর কিছু শুনতে পাচ্ছি না, আর মাঝে মধ্যে 2-1টা গাড়ি ক্রস করছে। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পার করে আমরা সোজা এগোতে থাকলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন ঝালং এবং বিন্দুর উদ্দেশ্যে। খানিকক্ষণ যাওয়ার পর দেখলাম রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, রাস্তার মধ্যে কনস্ট্রাকশন চলছে, রাস্তা প্রচণ্ড সরু, অ্যান্ড আচমকাই দেখলাম আকাশটাও প্রচণ্ড মেঘলা হয়ে গেল। গাড়ির ড্যাশবোর্ডে ছিটে ফোটা বৃষ্টিও পড়া শুরু করলো। মনটা একটু খারাপ হয়ে গেছিল। যখন বেরোলাম এত ব্রাইট সানি ডে, পুরো নীল আকাশ, আচমকাই যেন মেঘলা হয়ে গেল। খানিকটা রাস্তা যাওয়ার পর আচমকাই ক্রস করলাম একটা ছোট্ট পাহাড়ি নদীর ব্রিজ। ব্রিজটা প্রচণ্ড সরু ছিল, কিন্তু সেই ব্রিজ পার করার পরই দেখতে পেলাম রাস্তার দুধারে রয়েছে বড় বড় রাবার ট্রি। অ্যান্ড এখানকার লোকাল লোকজনও বলছিল এগুলোই হলো নর্থ বেঙ্গলের রাবার প্ল্যান্টেশন। প্রত্যেক বছর যখন সিজন টাইম হয় তখন কিন্তু এখান থেকে রাবার কালেক্ট করা হয় এবং সেটা এক্সপোর্টও করা হয়। ঠিক আমার পেছনে সারি সারি যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব রাবার গাছ, আর এখানে রাবার প্ল্যান্টেশন হয় অন দ্য ওয়ে টু বিন্দু। অনেকটা দূর চলে এসেছি, আর মাত্র অ্যারাউন্ড 5 to 10% রাস্তা বাকি আছে এখান থেকে, আর মাত্র 10 থেকে 15 কিলোমিটার।
ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝালংয়ের একদম সামনে। অ্যান্ড ঝালং পৌঁছানোর ঠিক আগে তোমরা ক্রস করবে খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট, যার নাম হলো গৈরিবাঞ্শ। এই ভিউ পয়েন্ট থেকে নিচে তাকালে দেখতে পাবে সেই সুন্দর জলঢাকা নদী, যে কিন্তু ভয়াল হয়ে গেছিল যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছিল হেভি রেইনফলের জন্য। কিন্তু এখন দেখো একদমই শান্ত। কি সুন্দর লাগছে ওপর থেকে দেখতে নদীর এই ভ্যালিটা। অ্যান্ড এখানে একটা খুব সুন্দর ছবি তোলার জায়গাও রয়েছে, লেখাও আছে আই লাভ গৈরিবাঞ্শ। এবং এখানে কিন্তু খাবার দাবারেরও ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তোমরা এখান থেকে লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট করে তোমাদের জার্নি কন্টিনিউ করতে পারো টুয়ার্ডস ঝালং এবং বিন্দু। সো এই মুহূর্তে গৈরিবাসের ভিউ পয়েন্টটা দেখে, সেই ভুটানের পাহাড় দেখে, সেটা সৌন্দর্য উপভোগ করে আবার রওনা দেবো আমরা বিন্দুর দিকে। নিচে সেই জলঢাকা নদী আর তার ওপর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু ভুটানের পাহাড়। একটু ভালো করে তাকালে দেখতে পাবে ভুটানের বাড়িঘর, গাড়ি ঘোড়া সব কিছু। কি অপূর্ব লাগছিল এই জায়গায় দাঁড়িয়ে থাকতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কমেন্ট করে বলো এখনো অবধি এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। এরপর কিন্তু শুরু হবে আমাদের মেইন যে স্পটগুলো দেখানোর, সেই জায়গাগুলোতে যাওয়া। আমরা এখান থেকে বেরিয়ে সেই ভাঙাচোরা রাস্তা দিয়ে এগোতে থাকলাম ঝালংয়ের দিকে। রাস্তার কন্ডিশন যদিও খুব একটা ভালো না, একদম ভাঙাচোরা রাস্তা। হয়তো সদ্য সদ্য রেইনি সিজন চলে গেছে, সেটার জন্যও হতে পারে। বাট দেখলাম এই ভাঙাচোরা রাস্তা দিয়েও কিন্তু লোকাল বাস এখনও ঝালংয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর পার করলাম একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা। সেই ঝর্ণা পার করার পর আমরা পৌঁছে গেলাম ঝালংয়ের চেকপোস্টে। সেখানে কিন্তু পার হেড আমাদের থেকে 20 টাকা করে নেওয়া হলো অ্যাজ এন্ট্রি ফি। অ্যান্ড তারপর ঝালং থেকে আমরা জার্নি শুরু করলাম লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, মানে ইন্দো ভুটান বর্ডার, বিন্দুর উদ্দেশ্যে। রাস্তায় পার করলাম আরেকটা পাহাড়ি নদীর ব্রিজ। কি সুন্দর লাগছিল, পুরো ছলা ছলা জলের আওয়াজ, একদম পরিষ্কার জল, আর চারিদিকে সেই ডিপ ফরেস্ট। ঝালং পার করার পর আমরা পৌঁছে গেলাম একটা অদ্ভুত জায়গাতে। এতক্ষণ যেই জলঢাকা নদীকে তুমি পাহাড়ের ওপর থেকে দেখছিলে অনেকটা নিচে, এখন কিন্তু সেই জলঢাকা নদী চলে এসছে একদম রাস্তার পাশে। কি দারুণ লাগছিল। সামনে সেই পাহাড়ি জলঢাকা নদী, প্রচণ্ড কারেন্ট, চারিদিকে সেই ডেন্স ফরেস্ট, অ্যান্ড তার পেছনে হিমালয়ের পর্বতমালা। এটা কিন্তু সেই ভুটানের পাহাড়। মানে জাস্ট অপূর্ব একটা দৃশ্য, পাহাড়, জঙ্গল আর নদীর একটা অদ্ভুত মিলন। সো গাইস, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জলঢাকা নদীর পাশে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ কি কারেন্ট, এটা হলো জলঢাকা নদী। জাস্ট একটু আগে গেলে আমরা পৌঁছে যাব বিন্দুতে, যেখানে রয়েছে ইন্দো ভুটান বর্ডার। আর সেখানে কিন্তু একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ব্যারেজও রয়েছে। সেখানে আরও স্রোত, যেখানে একদম জাস্ট 3টে নদী মিলিত হওয়ার পরে ইন্ডিয়াতে জলঢাকা নদী প্রবেশ করছে। কিন্তু এই জায়গাটা তার ঠিক আগে আমি জাস্ট গাড়ি থেকে নেমে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। পুরো নদীর স্রোতের আওয়াজ, দুর্দান্ত একটা পরিবেশ চারিদিকে। বিন্দুর কাছাকাছি আসতেই পার করলাম আরেকটা পাহাড়ি নদীর ব্রিজ, আর তার পাশেই রয়েছে সেই ফেমাস হোটেল অ্যাপেল স্টোন। এই হোটেলের নাম অ্যাপেল স্টোন কেননা এই পাহাড়ি নদীর মধ্যেই রয়েছে একটা বিশাল বড় রক, যেটাকে দেখে তোমার মনে হবে একটা কালো রঙের জায়েন্ট অ্যাপেল। যদি আমরা এখন এখানে দাঁড়াবো না, এই ব্রিজ ক্রস করে আমরা সোজা চলে যাব বিন্দুর দিকে। সো গাইস, ফাইনালি পৌঁছে গেছি আমরা বিন্দু ব্যারেজের কাছাকাছি। ঢোকার সময় দেখলাম রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকান। তোমাদের বলেছিলাম ইন্দো ভুটান কালচারাল কোঅপারেশনের এটা কিন্তু অভিন্ন অঙ্গ। এখানে প্রচুর ভুটানিজ বিজনেসম্যানরা দোকান দিয়েছে, মেড ইন ভুটানের প্রোডাক্ট সেল করছে। গাড়িটাকে পার্ক করে এগিয়ে গেলাম সেই ড্যামের মেইন এন্ট্রেন্সের কাছাকাছি। বড় করে লেখা ছিল হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এই হাইডেল পাওয়ার প্রজেক্ট কিন্তু জলঢাকা নদীর ওপর ভুটানে অবস্থিত, একদম ইন্দো ভুটান বর্ডারে। আর বড় করে একটা নোটিশ বোর্ডে লেখা ছিল আউটসাইডার্স আর স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে কিন্তু পারমিশন ছাড়া তোমরা এই এন্ট্রেন্স দিয়ে ড্যামের ভেতর ঢুকতে পারবে না। হ্যালো গাইস, ফাইনালি চেক ইন করে দিয়েছি বিন্দুতে। এটা হলো ডুয়ার্সের একটা এক্সট্রিম পয়েন্ট। আমার ঠিক পাশেই হচ্ছে সেই জলঢাকা নদী, আর আমার পেছনে হচ্ছে সেই জলঢাকা ড্যাম, মানে ব্যারেজ বলতে পারো। এটা একটা খুব ফেমাস হাইড্রো পাওয়ার প্রজেক্ট, খুবই ইম্পর্টেন্ট ফ্রম ইন্ডিয়াস পার্সপেক্টিভ। এই হাইড্রো পাওয়ার প্রজেক্টের ওপারে হচ্ছে ভুটান, যেখানে কিন্তু এই জলঢাকা নদীর নামটা একটু ডিফারেন্ট। 3টে নদী, উঁচু, নিচু আর বিন্দুচু, 3টে নদী ভুটানের, সেটা একসাথে মিলিত হয়ে আমাদের এখানে যখন প্রবেশ করে তখন হয়ে যায় জলঢাকা নদী। কতটা নদীর স্রোত আর কারেন্ট জাস্ট ভাবো। খুব সুন্দর জায়গাটা। অ্যান্ড এই নদীর অপোজিটে যে পাহাড়টা রয়েছে সেটাও কিন্তু ভুটানের পাহাড়। সো বলতে পারো আমি দাঁড়িয়ে আছি একদম এক্সট্রিম ইন্দো ভুটান বর্ডারে। সত্যি ভাবতেও কি অবাক লাগছে।
চলে এসেছি একটা অদ্ভুত জায়গাতে, বলতে পারো ডুয়ার্সের একদম শেষ সীমানায়, ইন্দো ভুটান বর্ডারে। আমার বাহাতে রয়েছে সেই বিন্দু ব্যারেজ, যেখান থেকে প্রচণ্ড স্রোতের সাথে জলঢাকা নদীর জল ছাড়া হচ্ছে। অন্য পাশে সেই জলঢাকা নদী, আর তার ওপর সেই ভুটানের পাহাড় আর জঙ্গল। এই বিন্দুতে কিন্তু তুমি পেয়ে যাবে একটা খুবই ইন্টারেস্টিং মার্কেট প্লেস। একদম এই নদীর পাশে রয়েছে প্রচুর দোকান, যেখানে পেয়ে যাবে হ্যান্ডিক্রাফট, চা, এমনকি চকলেটস, এমনকি চাইম, যেটা আমরা বাড়িতে ঝুলিয়ে রাখি। অ্যান্ড এই সমস্ত কিন্তু মেড ইন ভুটান, মানে ভুটানের যারা বিজনেসম্যান, মানে ছোটোখাটো বিজনেসম্যান, তারা কিন্তু এসে এখানে দোকান দিয়েছে। অ্যান্ড এটা খুবই সুন্দর জায়গা, যেখানে তুমি এসে ভুটানের মেড ইন ভুটানের জিনিসপত্র কিনতে পারবে ঘুরতে এসে বিন্দুতে। দিদি লামা টি নিজের চা ভুটি পছন্দ হলে এই নম্বরে সম্পর্ক মেড ইন ভুটান। হ্যাঁ, এটা আমরা প্রচুর টাইপের জিনিস, প্রচুর প্রোডাক্ট, একদম এলাহি ব্যাপার বলতে পারো। প্রথমেই দেখলাম চা পাতার দোকান, আবার চা পাতার মধ্যে ভ্যারাইটি রয়েছে, একটা লিকার টির, একটা দুধ চায়ের। চা পাতার দোকানের পাশেই দেখলাম প্রচুর টাইপের চকলেট, বিভিন্ন কালারের চকলেট, বিভিন্ন ফ্লেভারের চকলেট। চকলেটের দোকানের পাশে দেখলাম চাইমসের দোকান। আবার চোখে পড়ল গিফটের দোকানও, প্রচুর টাইপের সোভেনিয়ার আর গিফট আইটেম। তোমরা চাইলে এখান থেকে তোমাদের প্রিয়জনদের জন্য গিফট কিনে আনতে পারো। তার পাশে ছিল কাপড়ের দোকান, মানে শীতের চাদর বা টুপি, উলেন প্রোডাক্টস, সেটারও দোকান রয়েছে। মানে অনেক টাইপের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে, আর দামও কিন্তু কোয়াইট রিজনেবল। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, প্রত্যেকটা দোকানদারের ব্যবহার অমায়িক, প্রচণ্ড ভালো। যাই হোক, পুরো মার্কেটটাকে ঘোরার পর আমি কিন্তু এবার আস্তে আস্তে নেমে এসেছি একদম জলঢাকা নদীর পাড়ে। অ্যান্ড দেখতে পাচ্ছ কত বড় বড় পাথরের চাই, প্রচুর পাথর পড়ে রয়েছে। অ্যান্ড ওপাশে রয়েছে ভুটানের পাহাড়। এই বিন্দু ব্যারেজ কিন্তু ম্যানমেড স্ট্রাকচার, কিন্তু চারিদিকে যে ন্যাচারাল বিউটি আর এই জলঢাকা নদী, ওফ, এটা কিন্তু তোমাকে একটা ইউনিক ভিজুয়াল কন্ট্রাস্ট দেবে। আর তারই সাথে চারিদিকের এই অপূর্ব অ্যাটমসফিয়ার, আ প্লেস অফ সাইলেন্স অ্যান্ড নেচার, মানে বলতে পারো একটা রিবুট বাটন, স্পেশালি আমরা যারা শহরে থাকি তাদের জন্য। উইথ দি সাউন্ডস অফ দি রিভার অ্যান্ড দি উইন্ড রিপ্লেসিং দি ইলেকট্রনিক ডিস্ট্র্যাকশনস। বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম এই জলঢাকা নদীর পাড়ে, যেন প্রকৃতির মধ্যে হারিয়ে গেছিলাম। সেই অরণ্য, পাহাড় আর নদীর অপূর্ব একটা মেলানকালিক সাউন্ডে। তারপর চলে এলাম একদম নদীর জলের কাছাকাছি। তোমাকে বলে বোঝাতে পারবো না, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। নিজেই দেখে নাও, নদীর জলের নিচে যে ছোট ছোট পাথর রয়েছে সেটাও যেন দেখা যাচ্ছে, একদম পরিষ্কার জল। আর যখন হাত দিলাম একদম যেন ঠান্ডা, পুরোপুরি বরফ গলা জলের মতন। এখানে কিন্তু আশপাশে অনেক বড় বড় পাথর রয়েছে। আমিও এক্সাইটমেন্টে ছবি তোলার জন্য উঠে পড়লাম নদীর মধ্যে একটা ছোট্ট পাথরের ওপর। তারপর বেরিয়ে পড়লাম ব্যারেজের অন্য সাইডটাকে একটু এক্সপ্লোর করার জন্যে। এক জায়গায় দেখলাম নদীর পাশে হয়ে রয়েছে রঙিন ফুলের গাছ, কি দারুণ লাগছিল। তারপর আরেকটু হাঁটার পর গিয়ে পৌঁছলাম একটা বিশাল বড় রকের পাশে। সেই পাথরের মধ্যে বড় করে লেখা ছিল আই লাভ বিন্দু, কি দারুণ লাগছিল। সেখানেও দাঁড়িয়ে একটা ছবি তুলে ফেললাম। ডুয়ার্সে ঘুরতে এলে এই একটা কথা আমি প্রত্যেকটা ব্লগে বলি, এবারও বলবো, এটাই হলো ডুয়ার্সের ম্যাজিক, এটাই হলো ডুয়ার্সের বিউটি। কি দুর্দান্ত লাগছে দেখো ল্যান্ডস্কেপটা। চারিদিকে সেই বড় বড় পাথরের চাই পড়ে রয়েছে, মাঝখান দিয়ে সেই পাহাড়ি নদী, সেই সাদা রঙের স্রোত, পরিষ্কার জল, কি অপূর্ব লাগছে চারিদিকটা। এত বড় বড় পাথরের চাই, আবার ছোট ছোট পাথরের চাই, এগুলো সব কিন্তু পাহাড় ভেঙে এসছে নদীর স্রোতের সাথে, কি দারুণ। আগের বছর পুজোর পরপর ঘুরতে গেছিলাম মূর্তি নদীর সৌন্দর্য উপভোগ করতে। সেইবারও ডুয়ার্স আমাকে মুগ্ধ করেছিল। সেই ব্লগটার লিঙ্ক আমি আই বাটনে দিলাম, তোমরা একবার চেক করতে পারো। আর এইবার দেখো, ঠিক পুজোর পরে চলে এসেছি ডুয়ার্সের আরেক নদীর পাড়ে, একদম ইন্দো ভুটান সীমান্তে বিন্দু ব্যারেজের পাশে জলঢাকা নদীর পাড়ে। এইবারও কিন্তু ডুয়ার্স আমাকে আবার মুগ্ধ করলো। সো গাইস, অনেক তো বকবক করলাম, বাট আমার মনে হয় তোমরা নিজেরা একবার এই প্রকৃতির সাউন্ডটাকে ফিল করো। আমি এবার চুপ করে থাকবো। এই যে পাহাড়ি নদীর স্রোতের আওয়াজ, এই যে প্রকৃতির একটা সাইলেন্ট নয়েজ, জাস্ট ফিল ইট, জাস্ট ফিল ইট। অ্যান্ড তারপরে কমেন্ট করে বলো তোমাদের এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন লাগলো।
আর আজকে দেখো কম্পারেটিভলি কিন্তু নদীতে জল অনেকটাই কম। সো গাইস, এবার কিন্তু ফাইনালি প্যাক আপ টাইম। আমরা এখন বিন্দু ব্যারেজ থেকে রওনা হব গৈরিবাংশের দিকে। আর ইচ্ছে আছে রাস্তাতে সেই অ্যাপেল রকের পাশে দাঁড়িয়ে তোমাদের জন্য ছবি তুলব, ভিডিও করব। আর আমাদের লেট লাঞ্চটাও সেরে নেব সেই হোটেল অ্যাপেল স্টোনে। যদিও এখন প্রায় 3:30 ক্রস করে গেছে, আর খিদের চোটে পেটে ইঁদুর দৌড়চ্ছে। বিন্দু ব্যারেজ থেকে ঝালংয়ের রাস্তার একটা আলাদা বিউটি আছে। তুমি দেখবে রাস্তার দুধারে রয়েছে সেই সুন্দর সুন্দর পাহাড়ি ঘরবাড়ি, আর প্রত্যেকটা বাড়িতেই রয়েছে প্রচুর গাছ। সেখানে বিভিন্ন কালারের বিভিন্ন টাইপের ফুলের গাছ তো রয়েছে, তারই সাথে দেখতে পাবে বিভিন্ন সবজির গাছ। তারই সাথে দেখতে পেলাম রাস্তায় রয়েছে অনেক বড় বড় হোমস্টে, বেশ সুন্দর সাজানো গোছানো। যদিও আমি আর গাড়ি থেকে নামিনি, তবে তোমাদের বলতে পারি একটু যদি গুগলে সার্চ করো, বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। দূরে দেখতে পাচ্ছি পৌঁছে গেছি সেই অ্যাপেল রকের সামনে। আমাদের রাস্তার ঠিক সামনেই রয়েছে সেই লোহার সরু ব্রিজ, যেখান দিয়ে একই সাথে শুধু একটাই গাড়ি ক্রস করতে পারবে। আমি তো গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই ক্রস করে নিলাম সেই পাহাড়ি নদীর ব্রিজ। সামনেই ছিল সেই বিশাল বড় কালো রঙের অ্যাপেল রক। অ্যান্ড সত্যি একটু কাছ থেকে ভালো করে দেখবার সময় তুমি ইজিলি বুঝতে পারবে সত্যি কেন এটার নাম অ্যাপেল রক। এত বড় একটা পাথর, সেটার আদল কিন্তু একদম একটা আপেলের মতন। তারই পাশে ছিল সেই অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। আমরা যদিও সেখানে গিয়ে যখন খাবারের খোঁজ করলাম, তারা কিন্তু বলল এখন 4টে হয়ে গেছে, কাজেই কোনো খাবার আর অ্যাভেলেবেল নেই। কাজেই এখানেও কিন্তু লাঞ্চ করা হলো না। এবার কিন্তু আবার গাড়িতে ওঠার পালা। গাড়িতে উঠে আমরা কিন্তু এবার রওনা হব সোজা সেই গৈরিবাংশের দিকে। আবার উঠে পড়লাম সেই ভাঙাচোরা রাস্তার ওপর। এই হোটেল অ্যাপেল স্টোনের থেকে গৈরিবাংশের রাস্তা কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই। আমি তোমাদের অলরেডি আসার সময় দেখিয়েছি, কোনো কোনো জায়গায় তো ইনফ্যাক্ট ঝর্ণার জল রাস্তার ওপর দিয়ে বইছে। প্রায় সানসেট হয়ে গেছে, অন্ধকারও খানিকক্ষণ পরই নেমে আসবে। আর তোমরা ভালো মতন জানো পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি রাত্রি হয়ে যায়। আমরা ফাইনালি এসে পৌঁছলাম গৈরিবাংশে। সামনেই ছিল সেই ভিউ পয়েন্টটা। আমি সকালে যাওয়ার সময় তোমাদের অলরেডি দেখিয়েছিলাম সেই ভিউ পয়েন্টের দুর্দান্ত দৃশ্য। এখনও দেখতে পেলাম নিচে সেই জলঢাকা নদী ও তার চারিদিকের সেই ভ্যালি, বেশ অনেকটা নিচে, দারুণ লাগছিল দেখতে। আর অপোজিট সাইডে ছিল ভুটানের সেই পাহাড়, এবং সেই পাহাড়ের মধ্যে যেন টিম টিম করে বাতি জ্বলছিল ভুটানের সমস্ত বাড়িঘরের। এমনকি দেখতে পাচ্ছিলাম ভুটানের গাড়ি ঘোড়াও। যাই হোক, এবার কিন্তু খাওয়ার পালা। দেখলাম গৈরিবাংশ ভিউ পয়েন্টের ঠিক পাশেই ছিল একটা ছোট্ট রেস্টুরেন্ট। সেখানে গিয়ে ফটাফট অর্ডার করে দিলাম গরম গরম মোমো। এখন দেখলাম ট্যুরিস্টের আনাগোনা বেশ অনেকটাই কম। বলতে গেলে গোটা রেস্টুরেন্ট আর ভিউ পয়েন্টে লোকাল লোকজন ছাড়া কোনো ট্যুরিস্টই আর নেই। কাজেই ফাঁকা জায়গা দেখে আমি মার বাবা চা খেতে খেতেই পোজ দিয়ে দিলাম ফটোর জন্য সেই আই লাভ গৈরিবাংশের ভিউ পয়েন্টের ঠিক পাশে। আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, আর তার সাথে যেন মনে হচ্ছে হালকা হালকা ঠান্ডাও লাগছে। পাশেই দেখলাম একটা হোমস্টের ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমি তোমাদের জন্য সেই অ্যাডভার্টাইজমেন্টটার ভিডিও করেছি। এখানে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, এমনকি অ্যাড্রেসটাও লেখা রয়েছে, এঞ্জেল হোমস্টে। এটা কিন্তু একদম গৈরিবাংশে। তোমরা চাইলে এই ভিডিওটা স্ক্রিনশট নিতে পারো এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারো রুম বুক করার জন্য। এদের কিন্তু লোকাল সাইট সিনেরও ব্যবস্থা রয়েছে। সো গাইস, এবার কিন্তু ফাইনালি আমাদের পাহাড়কে গুড বাই বলতে হবে, কেননা এবার আমরা পাহাড় থেকে প্রস্থান করব অরণ্যের দিকে। আবার কিন্তু আমরা ক্রস করব সেই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু অন্ধকার রাস্তাতেই দেখা মিলতে পারে অনেক জীবজন্তুর। তো চলো দেখা যাক কি কি আমরা দেখতে পারি। অ্যান্ড তারপর ফাইনালি আমরা গিয়ে পৌঁছবো শিলিগুড়িতে। ওই দেখো, দেখতে পেয়েছো গাছের একদম ওপরে বসে আছে ময়ূর। আমরা যখন এই অন্ধকার হাইওয়েতে যাচ্ছিলাম, আচমকাই শুনতে পেলাম ময়ূরের ডাক। সেটা শুনে আমরা গাড়িটাকে সাইড করলাম। তারপর এদিক ওদিক তাকানোর পর ফাইনালি দেখো দেখতে পেলাম গাছের ওপর বসে রয়েছে ময়ূর। তো চলো এবার আবার জার্নি শুরু করা যাক। আমাদের কিন্তু এখনও অনেকটা পথ অতিক্রম করা বাকি, কারণ পৌঁছতে হবে শিলিগুড়িতে। সো গাইস, আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে গাইস, একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তারই সাথে কমেন্ট করে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো।
So guys, take very good care of yourself and as usual, keep rocking.